এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পাচ্ছেন কেক কিভাবে তৈরি করতে হয়, কেকের জন্য ক্রিম কিভাবে পারফেক্টভাবে তৈরি করবেন, ক্রিমে কিভাবে কালার মেশালে তা গলে যাবে না, এবং কেকটার ডেকোরেশন অর্থাৎ সম্পূর্ণ একটা ডিটেলস রেসিপি একটা ভিডিওর মাধ্যমে কেক তৈরির A to Z শিখতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, তার সাথে পারফেক্ট হুইপড ক্রিম তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরি করতে কতটুকু হুইপড ক্রিম লাগবে, গরমে কিভাবে হুইপ ক্রিম দিয়ে কাজ করবেন, কালার মেশালেও ক্রিমটা গলে যাবে না, অনেক ধরনের টিপস শেয়ার করেছি এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আমি ডেলিভারির জন্য 2 পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। তার জন্য শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে স্কিপ করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে ময়দার গ্লুটেন ভেঙে যায় আর কেকের টেক্সচার অনেক ভালো আসে, কেকটা বেশি সফট হয়। তার সাথে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই 3টা শুকনো উপকরণ একসঙ্গে চেলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণ দিতে পারেন, তবে আমি লবণ দেই না সেজন্য দিলাম না, আপনারা চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বলে রাখি, কেক তৈরির আগে অবশ্যই শুকনো উপকরণটা ভালো মতো চেলে মিশিয়ে নিতে হবে। নতুনদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তাই কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি। যেহেতু 2 পাউন্ড কেক তৈরি করব, 2 পাউন্ড কেকের জন্য আমাদের লাগবে 4টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। তো আমার এখানে একটা ডিমের কুসুম ভেঙে গেছে। তো আজকে আমি ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে নিয়ে বিট করব, আপনারা চাইলে আলাদা করে নিয়ে বিট করবেন। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে বিট করলে ডিমের ফোমটার ভেতরে এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি প্রথমে চিনি না দিয়ে প্রথমে ডিমটাকে একটুখানি বিট করে নিচ্ছি ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ প্রথমে চিনি বাদে ডিমটাকে বিটার স্পিড 1-এ দিয়ে 30 সেকেন্ড মতো বিট করে নিয়েছি। এতে করে ডিমের এয়ার বাবলসগুলো প্রথমে ভেঙে যাবে। এরপর যখন আমরা চিনি দিয়ে বিট করব তখন আর এই এয়ার বাবলসগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো 4 ডিমের জন্য এখানে আমি চিনি নিয়েছি 1 কাপের থেকে একটুখানি কম, আপনারা চাইলে 1 কাপ পুরোটাই এখানে দিয়ে নিতে পারেন, তবে আমি একটুখানি কম নিয়েছি, অর্থাৎ 2/3 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। 1/3 কাপ দিয়ে দুবার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। আবারও বলছি, মিষ্টি যদি বেশি খেতে চান 1 কাপ পুরোটাই দিবেন, কোনো সমস্যা নেই, নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। প্রথম ধাপে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে আমি বিটার স্পিডটা 1-এ দিয়ে বিট করছি 40 থেকে 50 সেকেন্ড মতো। এরপর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ চিনিটুকু দিয়ে দিব। এখন চিনি এবং ডিমটাকে বিট করব যতক্ষণ না চিনিটা প্রপারলি গলে যাচ্ছে আর ডিমটা একদম ফোমে পরিণত হচ্ছে। আর বলে রাখি, বিটার স্পিডটা অবশ্যই 1 এবং 2-এ দিয়ে বিট করবেন, অতিরিক্ত স্পিডে বিট করতে যাবেন না, এতে করে ডিমের ভেতরে অনেক ফেনার সৃষ্টি হয়, আর ফেনা সৃষ্টি হলে সেগুলোকেই মূলত এয়ার বাবলস বলা হয়। এয়ার বাবলস হলে কেকটা পারফেক্ট হতে চায় না। তো আমার এখানে ফোমটা রেডি, এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এখানে ফুড গ্রেড ব্র্যান্ডের। ভ্যানিলা এসেন্স দেওয়ার সময় অবশ্যই বোতলটা ঝাঁকিয়ে নিতে হবে। এরপর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, তবে রেডম্যানের ভ্যানিলা এসেন্স, ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্স এগুলো একটু বেশি ভালো। তো এসেন্সটা দেওয়ার পর আবারও 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিব। আমি কোনো তেল ব্যবহার করিনি, আপনারা তেল দিতে চাইলে যখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিলাম ওই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিতে পারবেন। আর এর সাথে কোনো দুধ, পানি কোনো কিছুই দিতে হবে না। এখন আমি 30 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি, আর যেহেতু এখানে ডিমের কুসুম সাদা অংশ একসাথেই বিট করেছি তাই এটা পারফেক্ট। 8 লেখার মতো বা দাগ টানার মতো ফোম না হলেও হবে। তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন ফোমটা ঠিক কেমন হয়েছে, এরকম ঘনত্বের হলেই হয়ে যাবে যদি একসঙ্গে বিট করেন সেক্ষেত্রে। তো এখন শুকনো উপকরণটা আমি 2 ধাপে দিয়ে ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আমি এটা বারবারই বলি যে এই পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কেননা আপনি পারফেক্ট ফোম তৈরি করতে পারলেন ঠিক আছে, কিন্তু আপনি পারফেক্টলি মেশাতে পারলেন না, এতে করে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না। এই সময়টাতে আপনার হাতের টেকনিক মানে হাত ঘোরানোর উপর নির্ভর করবে আপনার কেকটা কতটা পারফেক্ট হবে আর কতটা পারফেক্ট হবে না। সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে আলতো হাতে ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এভাবে মিশিয়ে নেবেন। মানে হচ্ছে গিয়ে বিটারে কাঁটাটা ঢোকাবেন বা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারবেন। যেটা দিয়ে মেশান না কেন একটু আস্তে আস্তে সময় নিয়ে মেশাতে হবে। আর
মাঝে মাঝে একটু ঝেড়ে ঝেড়ে নেবেন, এতে করে শুকনো উপকরণটা দেখা যাবে আর ভালো মতো মিশিয়ে নেওয়া যাবে। তো আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট। শেষ পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি চেক করে নিচ্ছি নিচে শুকনো উপকরণ আছে কিনা। তো যাই হোক, এখানে 8 ইঞ্চি একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে নিলাম। আর বলে রাখি, 1 পাউন্ড একটা কেক তৈরি করার জন্য 220 গ্রামের উপর ব্যাটার লাগে না, তো একটু বেশি হলে সমস্যা হয় না। তো আমার এখানে যেহেতু 2 পাউন্ড, আর আমার এখানে দেখতেই পেলেন আপনারা 460 গ্রাম মতো ব্যাটার হয়েছে। তো ব্যাটার ঢেলে নিয়ে ভালো মতো ট্যাপ করে নিয়েছি। এরপর ওভেনটাকেও আমি প্রিহিট করতে দিয়েছিলাম 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। আর ওভেনের নিচের তাকে স্পঞ্জ কেক বেক করতে হয়, তো আমি নিচের তাকে দিয়ে দিলাম মোলটাকে। আর টাইম আমি সেট করে দিচ্ছি 35 থেকে 40 মিনিট মতো, যদিও এর আগেই হয়ে গিয়েছিল, আমার বেশি সময় লাগেনি, বা একটু কম বেশি সময় লাগতে পারে, এটা আসলে ওভেনের তারতম্য ভেদে হয়। তো আমারটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের 52 লিটারের ওভেন। আমার এখানে 35 মিনিট মতো সময় লেগেছে আপ ডাউন হিট অন রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় আমি বেক করে নিয়েছি। এরপর ঢেকে ঠান্ডা করে তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর আপনাদেরকে বলি, আমি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমার লাইভ ক্লাসগুলো আমি নিচ্ছি। তো আমার লাইভ ক্লাসগুলো আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। চ্যানেলের যে লাইভ অপশনটা আছে ওখানে গেলেই আপনারা পরপর যতগুলো লাইভ ক্লাস নিয়েছি এই পর্যন্ত সবগুলোই পেয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ সবগুলো ক্লাস একদম প্রফেশনাল ওয়েতে নেওয়ার চেষ্টা করেছি, ডিটেলসভাবে আমি যতটুকু জানি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো কথা বলতে বলতে কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিলাম। এখন আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। তো 2 পাউন্ড কেকটা তৈরি করার জন্য আমি 2 কাপ ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিচ্ছি। যেহেতু কেকটাতে একটু ভারী ডেকোরেশন হবে, ফ্লোরাল ডেকোরেশন, সেজন্য 2 কাপ ক্রিম পুরোটাই কিন্তু আমার লাগবে। ক্রিম বিট করার সময় বাটিটা অবশ্যই শুকনো নিতে হবে। আর বলে রাখি, ক্রিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, অর্থাৎ কিছুটা বরফ আছে আর বেশিরভাগই তরল আছে, এরকম অবস্থায় আমি 2 কাপ ক্রিম নিয়ে নিলাম। আর এই ক্রিমের সঙ্গে কোনো আইসিং সুগার ব্যবহার করতে হবে না। এই ক্রিম তৈরি করা খুবই সহজ, খালি মাথায় রাখবেন ক্রিমটা যেন অতিরিক্ত ঠান্ডা থাকে, যাকে বলে বরফ ঠান্ডা। বরফ ঠান্ডা থাকলে ক্রিমটা এমনি থেকেই দ্রুত স্টিফ হয়ে যায়, আর যদি ঠান্ডা কম থাকে তাহলে স্টিফ হতে চায় না। তো আপনারা অনেকেই বলেন ক্রিম স্টিফ হয় না, তো তারা যদি ওরকম কোনো প্রবলেমের মধ্যে পড়েন তাহলে ক্রিমটাকে বাটি সহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। যখন দেখবেন যে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে তখন বের করে বিট করবেন, দেখবেন খুব সহজেই স্টিফ হয়ে যাবে। আর এই ক্রিমটা বিট করাও সহজ, বিটার স্পিডটা মিডিয়াম টু হাই দিয়ে জাস্ট বিট করতেই থাকবেন, দেখবেন এক পর্যায়ে একদম শক্ত হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে, মানে ঘন ঘন ভাঁজের সৃষ্টি হবে, ক্রিমটা ফুলে ডাবল হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ক্রিমটা একদম রেডি। তো আমি আপনাদেরকে বিটারটা অফ করে দেখাচ্ছি। বিটারের কাটায় দেখবেন যে ক্রিমটা হয়ে গেলে একদম ভাজে ভাজে লেগে থাকবে আর ক্রিমের সুচালো ভাবটা থাকবে না। দেখুন কীরকম হয়ে আছে। তো এরকম হলেই বুঝতে হবে যে আপনাদের ক্রিমটা একদম রেডি। এর থেকে বেশি বিট করবেন না, তাহলে আবার ওভারবিট হয়ে যাবে। ওভারবিট হয়ে গেলে ক্রিমের যে স্মুথ টেক্সচারটা সেইটা নষ্ট হয়ে ফাটা ফাটা হয়ে যায়, তাই বুঝে শুনে বিট করবেন। যদি কখনো দেখেন যে ওভারবিট হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে, তাহলে ভয় পাবার কিচ্ছু নেই। স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন, তাহলে ফাটা ভাবটা চলে যাবে। তো দেখুন এখানে মাশাআল্লাহ ক্রিমটা একদম পারফেক্ট। এখন আমি এখান থেকে অল্প ক্রিম একটা বাটিতে উঠিয়ে নিলাম। এই ক্রিমে আমি কালার মেশাবো। তো আমি কিন্তু ক্রিম তৈরি করে সাথে সাথেই কালার মেশাচ্ছি। তো এখন এই ক্রিমের ভেতরে আমি ট্রান্সের যে রেড কালার থাকে, ট্রান্স ব্র্যান্ডের অয়েল বেস কালার, তো এই লাল কালারটা প্রথমে বেশ খানিকটাই দিলাম। লাল টকটকে কালার আনতে হলে কালার অনেকখানি দিতে হয়, এতে ভয় পাবার কিচ্ছু নেই। অনেকেই বলে লাল কালার আসে না কেন, আসলে অল্প কালার দিলে আসে না। লাল কালার আনতে হলে একটু বেশি করেই কালার দিতে হয়। এজন্য যাদের লাল কালারের কোনো কেকের অর্ডার আসবে তারা কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন, কারণ ক্রিমের টেস্ট যদি একটু তেতো লাগে এতে করার কিচ্ছু নেই, কারণ একটু বেশি কালার দিলে ক্রিমের টেস্ট একটু খারাপ হয়। তো এটা কাস্টমারের সাথে বলে নেবেন। তো আমি খুব বেশি দেইনি, আমার এই ক্রিমটা তেতো লাগবে না, আমি টেস্ট করে দেখেছি। একবারে লাল টকটকে যে কালারটা ওইটা না, তো লাল কালারই এটা বলতে গেলে, তবে টকটকে একটা থাকে না, ওই কালারটা হয়নি এখানে। তো আমি এখন এই বাটিটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন আমি কেকটা ডেকোরেশন করব তখন ক্রিমটা বের করব। আর এই যে সাথে সাথে আমি ক্রিমে কালার মেশালাম, যার কারণে ক্রিমটা নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আপনারা আপনাদের ডেকোরেশনের জন্য যে কালারই লাগুক না কেন, ক্রিম তৈরি করার সাথে সাথে কালার মিশিয়ে সেই বাটিটা ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে ঠান্ডাতে থাকার কারণে ক্রিমটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে না।
তো এটা একটা টিপস আপনাদেরকে বললাম, এটা মেনে আপনারা কাজ করবেন। তো আমি কালারটা মিশিয়ে ফ্রিজে রেখে দিলাম। এখন আমি মিল্ক সিরাপ তৈরি করব। তো 2 পাউন্ড কেকের জন্য হাফ কাপের থেকে একটুখানি বেশি, মানে হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি, জাল করা দুধ যেটা বলে। আপনারা আবার কাঁচা দুধ নিয়েন না, দুধটাকে জাল করে নিতে হবে। আর আমি একটু ঘন দুধ নিয়েছি এখানে, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এইটাই হলো আমাদের মিল্ক সিরাপ। তো যারা সুগার সিরাপ পছন্দ করেন না তারা মিল্ক সিরাপ ব্যবহার করতে পারেন। আসলে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা এক এক সময় এক এক রকমটা ব্যবহার করে থাকি। কেকটা ডেকোরেশন করার জন্য 12 ইঞ্চি একটা বোর্ড নিয়েছি। আমি একটু বড় সাইজের বোর্ড নিয়েছি, কেননা বড় বোর্ডে কেক ডেকোরেশন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আমি কেকটা 8 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। তো ভালোভাবে আমি মিল্ক সিরাপটা দিয়ে নিয়ে এখন আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর ক্রিমটা আমি এই পর্যায়ে আমার হাতের কাছে আছে, তবে আমি যেহেতু লাইট দিয়ে কাজ করি সেজন্য লাইটের মাঝখানে রাখিনি ক্রিমটাকে, আমার সাইডে একটা চেয়ারের উপরে রেখেছি যাতে করে গলে না যায়। ফ্যান চালিয়ে ক্রিমের কাজ করবেন না, এতে করে দেখা যায় যে ফ্যানের বাতাসে ক্রিমের যে স্মুথ একটা ভাব সেটা নষ্ট হয়ে ফাটা ফাটা হয়ে যায়। সেজন্য ফ্যান বন্ধ করে বাসার যে জায়গাটাতে ঠান্ডা সেই জায়গায় কেকটা ডেকোরেশন করবেন। তবে আমার সেই ভাগ্য হয় না, যেহেতু আমি ভিডিও করি সেজন্য আমাকে অনেক লাইট দিয়ে কাজ করতে হয়। তো এখন বলি, যারা কেকের টেস্ট বাড়াতে চান তারা প্রতিটা লেয়ারে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করতে পারবেন। তো কথা বলতে বলতে আমি 2টা লেয়ারে ক্রিম দেওয়া দেখালাম, সর্বশেষ লেয়ারে আর ক্রিম দেওয়াটা দেখালাম না। সর্বশেষ লেয়ারে আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি, এরপর এক পাশে সরিয়ে রেখে দিলাম। এখন বাকি যে ক্রিমটুকু আছে সেটাতে হলুদ কালার মিশিয়ে নিচ্ছি। আর এটা রেডম্যানের হলুদ কালার, মানে রেডম্যান ব্র্যান্ড যেটা। তো যেহেতু পুরো বেসটাতেই হলুদ থাকবে, মানে হলুদ কালারের ক্রিম, সেজন্য আমি সম্পূর্ণ ক্রিমটুকুতে হলুদ কালার দিয়ে নিলাম। যারা বলেন যে কেকে ফিনিশিং আনতে পারেন না তাদেরকে বলি, এই যে আমি ক্রাম কোট করে ফ্রিজে রাখার তো সময় পাইনি, যেহেতু ভিডিও করছি সাথে সাথেই করেছি। ক্রাম কোট করে মিনিমাম আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রাখবেন। এরপরে ফাইনাল ডেকোরেশন করার সময় পাইপিং ব্যাগে করে ক্রিম লাগাবেন, দেখবেন যে একটুও গুঁড়ি উঠবে না। এখন বলতে পারেন তাহলে বাকি যে ক্রিমটা থাকবে ওইটা কি করব। ওই ক্রিমে যদি কালার মেশানোর প্রয়োজন হয় কালার মিশিয়ে ঢেকে রেখে দিবেন। আর যদি কালার মেশানোর প্রয়োজন না হয়, অর্থাৎ সাদা ক্রিম দিয়ে ডেকোরেশন হয়, তাহলে সাদা ক্রিমটা বাটি সহ ওইভাবে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন আপনার কেকটা ক্রাম কোট করে সেট হয়ে গেল ফ্রিজে, তখন কেকটাকেও বের করলেন, ক্রিমটাও বের করলেন, করে ক্রিমটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওই ক্রিমটাকে আবার বিট করে নিতে হবে না। ঢেকে রাখার ফলে যেহেতু বাতাস ঢুকবে না, ক্রিমটা সুন্দর থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্যালেট নাইফ দিয়ে খুবই আলতো হাতে ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি পাইপিং ব্যাগে করে দিলাম না, আপনারা পাইপিং ব্যাগে করে দিবেন যারা নতুন আছেন, এতে করে ফিনিশিং দেওয়াটা সহজ হবে। আর একটা প্যালেট নাইফ নিয়েছি আর একটা স্ক্র্যাপার নিয়েছি, এই দুইটার মাধ্যমে কিন্তু আমি ফিনিশিং দিই। আর উপরে প্যালেট নাইফটা দিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে নিলাম। এরপরে সাইডে আবারও আমি ফিনিশিং দিয়ে নিব। তো আমার এখানে ফিনিশিং দিয়ে না কমপ্লিট, আমি অফ স্ক্রিনে কেকের বোর্ডটাকে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করে নিব। লাল কালারের যে ক্রিমটা ওইটা আমি 1M নজেল দিয়ে ডেকোরেশন করব। আর সাদাটা হচ্ছে ওইটা 1M এর থেকে ছোট, মানে ওইটার কোনো নাম্বার নেই, ওইটা স্টার নজেল বলে, তবে 1M নজেলের মতোই দেখতে, কিন্তু 1M এর থেকে অনেকটাই ছোট। এই দুইটা নজেল দিয়েই আমি মূলত কেকটাকে ডেকোরেশন করে নিব। আর ডেকোরেশনটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সহজ, এটা আলাদা করে বলার কিছুই নেই। জাস্ট নজেলটা একটু ঘুরিয়ে নিলেই এই ডেকোরেশনটা হয়ে যাবে। যারা কেক তৈরি করেন তাদের কাছে তো জানাই আছে, আর যারা নতুন আছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই দুইটা নজেল দিয়ে আমি কেকের নিচে বর্ডার দিয়ে নিব, কারণ এই ডিজাইনে যদি বর্ডার না দেওয়া হয় তাহলে কেকটা দেখতে ভালো লাগবে না, কেমন ফাঁকা ফাঁকা লাগবে। আর বর্ডার দেওয়ার সময় জাস্ট ডট ডট করে আমি বর্ডার দিয়ে নিচ্ছি, অর্থাৎ চাপলে যে স্টারের মতো ডিজাইন হয় ওইটাই করে নিচ্ছি। আর মাঝে যে ফাঁকাটা আছে ওইটাতে সাদা রঙের ক্রিম দিয়ে নিচ্ছি, যেহেতু উপরেও সাদা এবং লালের কম্বিনেশন করেছি ওই জন্য নিচের বর্ডারটাতেও আমি সাদা এবং লালের কম্বিনেশন করে নিলাম। এরপর আমি সবুজ কালারের ক্রিম তৈরি করব। সবুজ কালার ক্রিম তৈরি করার জন্য এখানে যে হলুদ কালারের অল্প একটু হুইপ ক্রিম ছিল তার সাথে একটু নীল কালার দিয়ে নিলাম, এটাও রেডম্যান ব্র্যান্ডেরই কালার। তো এখানে দেখুন কালারটা কীরকম এসেছে। যারা এই টাইপের কালার তৈরি করতে চাচ্ছেন তারা এইভাবে কিন্তু করতে পারবেন, মানে হলুদের পরিমাণ কম আর নীলের পরিমাণ বেশি। তো আমার এখানে যেহেতু কালারটা সবুজ আসেনি তাই আমি আরও একটু হলুদ কালার দিলাম। এখন দেখুন হলুদ কালারটা মেশানোর পরে সুন্দর একটা কচু পাতা টাইপের মতো গাঢ় সবুজ কালার চলে এসেছে, তাই না?
তো যারা এভাবে এই কালারটা আনতে পারেন না তাদেরকে বলি, মানে যতটুকু আপনার হলুদ কালার থাকবে ঠিক ততটুকুই নীল কালার দিয়ে নেবেন, বা নীল কালারটা একটু বেশি দিবেন, দিলে এরকম গাঢ় একটু সবুজ কালার চলে আসবে। তো কালার মেশাতে মেশাতে যদি মনে হয় যে আর একটু হলুদ লাগবে তাহলে হলুদ দিয়ে নেবেন, যদি আবার মনে হয় যে একটু নীল লাগবে তাহলে নীল দিয়ে নেবেন। আসলে এটা বুঝে শুনে দিয়ে নিতে হবে। পাতা তৈরি করার জন্য ভি শেপের এই লিফ নজেলটা নিয়েছি। এই নজেলেরও কোনো নাম্বার নেই, তো ভি শেপের এই নজেলটা ভি এর মতো দেখতেই পেলেন। তো ওই নজেলটা দিয়ে মূলত পাতাগুলো তৈরি করে নিচ্ছি। আর পাতাগুলো দেওয়ার পর মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? যে কোনো কেকে মানে ফ্লোরাল কেকগুলোতে পাতা না দিলে দেখতে ভালো লাগে না, পাতা দেওয়ার পরে ডিজাইনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই তো আমার কেকের ফাইনাল আউটকাম ঠিক এমন এসেছে। আর আমি মেপে দেখানোর সময় পাইনি, ভিডিওটা করার সময় আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল, তাই আমি ওইটাকে ডেকোরেশন করেছিলাম রাত 2টা বাজে। তো 2টার দিকে ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন সকাল 10টার দিকে আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে তারপর ভিডিও করেছি। তো কেকটা আমি ডেলিভারি করেছি 11টার দিকে, তাহলে 2টা থেকে 11টা পর্যন্ত কেকটা ফ্রিজেই ছিল। তো চেষ্টা করবেন কেকটা রেডি করার পর মিনিমাম 7-8 ঘন্টা ফ্রিজিং করতে, এতে করে কেকের টেস্ট ভালো আসে, ক্রিমটা ভালো মতো সেট হয়, কেকটা ডেলিভারি করার সময় কোনো ভয় থাকে না। তো আমি ডেলিভারির আগ মুহূর্তে নামটা লিখে নিচ্ছি, কারণ আগে লিখিনি, যেহেতু কাস্টমার আমাকে বলেছিলেন লাল কালার ক্রিম দিয়ে নামটা লিখে দিতে। তো আমি যদি আগেই লাল কালারের ক্রিম দিয়ে লিখতাম তাহলে কালারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেজন্য আমি ডেলিভারির আগ মুহূর্তে, মানে কাস্টমার আমার নিচে দাঁড়িয়ে আছে আর আমি এখানে নামটা লিখছি, আর আমার বাসাতে এসে নিয়ে গেছে, সেজন্য এই কেকের কোনো ডেলিভারি চার্জ নেই। এই কেকের দামটা রেখেছিলাম 1200 টাকা, মানে 600 টাকা পাউন্ড হিসেবে 2 পাউন্ডের দামটা রেখেছিলাম 1200 টাকা। তো লাল ক্রিম দিয়ে নাম এখানে আমি গুড বাই ব্যাচেলার লাইফ লিখেছি। এরপরে নিচে যাওয়ার পর কাস্টমার আমাকে আরও কিছু লিখতে বলেছিল, সেগুলো আর ভিডিও করিনি। উপর দিয়ে সুগার বল দিয়ে দিলাম। এই তো আমার কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট, জাস্ট আমি অফ স্ক্রিনে প্যাকেট করে নিয়েছি, তারপরে কাস্টমারকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক পছন্দ করেছেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।